দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশে চলমান যে ছাত্র আন্দোলন, যে বৈষম্য বিরোধী আন্দোলন নামে পরিচিত, তা কতটুকু সফল হয়েছে তার সময় বলে দিবে। তবে আমরা আপাতত দেখতে পাচ্ছি যে এই আন্দোলন বেশ আলোর মুখ দেখেছে। কয়েকটা বিষয় আমার কাছে গুরুত্বপূর্ণ, সে বিষয়ে আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলবো। তবে আমি দেখার চেষ্টা করেছি যে সাম্প্রতিক বছরগুলোতে যে সমস্ত আন্দোলনগুলো সফল হয়েছে, সেই আন্দোলনগুলোর সাথে বাংলাদেশের বর্তমান যে আন্দোলন ছাত্ররা করছে তার কোথায় কোথায় মিল রয়েছে। আমি খুঁজে পেয়েছি তাহরির স্কয়ারের যে জন আন্দোলন বা গণজাগরণ হয়েছিল, সেই আন্দোলনের সাথে বাংলাদেশের বর্তমান যে আন্দোলন চলছে তার অনেকটাই মিল রয়েছে। চলুন আজকের আলোচনায় সেই বিষয়গুলো দেখার চেষ্টা করি, কোথায় মিল আছে কোথায় অমিল রয়েছে সেগুলোই আমি বলবো। আমি মুক্তাদির রশিদ রোমিও, পেশায় একজন সাংবাদিক। বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আমি খুব সংক্ষেপে হোসনি মোবারক সম্পর্কে একটু ধারণা দিতে চাই। 1981 সালে হোসনি মোবারক ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত অবস্থায় তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত অ্যাসাসিনেটেড হলে তিনি ক্ষমতা গ্রহণ করেন। ক্ষমতা গ্রহণের পরে দীর্ঘ সময় তিনি দায়িত্ব পালন করেছেন, সামলেছেন বহু জটিল সমস্যা। হোসনি মোবারকের যে শাসনকাল, সেই শাসনকালের সঙ্গে বাংলাদেশের কোন কোন শাসনকাল মিল খুঁজে পাওয়া যায় তা চলুন একটু দেখে নিই। হোসনি মোবারক যখন ক্ষমতায় আসেন, আসার পরেই উনি যেটা শুরু করেছিলেন যে প্রায় 90% বাংলাদেশের মতো প্রায় 90%ই হচ্ছে মিশরীয় মানুষজন, মুসলমান, আর 10% খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বী। তো হোসনি মোবারক আসার পরে উনি কি করলেন? হোসনি মোবারক আসার পরে অ্যান্টিসেমিটিক অর্থাৎ ইহুদিদের বিরুদ্ধে এক ধরনের ধর্মীয় আঘাত হানা মতামত প্রচারণ করা শুরু করলেন এবং ধর্মকে ব্যবহার করার যে কাজটি উনি বেশ সফলভাবে সম্পন্ন করেছিলেন। এরপরে দেখা যায় 1986 সালের ফেব্রুয়ারি মাসে বিপত্তি ঘটল, অর্থাৎ ইজিপ্টের যে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স রয়েছে তারা বিদ্রোহ করে বসলো। সেই বিদ্রোহ অনেকটা বাংলাদেশের যে বিডিআর বিদ্রোহ বা বিডিআর মিউটিনি, সেটার সঙ্গে আপনারা মিল খুঁজে পেতে পারেন। কারণ ওইখানে দেখা গেল যে সেন্ট্রাল বিদ্রোহে অনেক মানুষ মারা গেল এবং তাদের মূল চাহিদা ছিল তাদের সুযোগ সুবিধা অর্থাৎ বেতন ভাতা বৃদ্ধি করা। সেটাই ছিল তাদের আন্দোলনের মূল বিষয় এবং তারা রাস্তায় নেমে আসে, অনেক রায়ট হয়, অনেক মানুষ মারা যায়। এরপরে উনি হাত দিলেন ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য। হোসনি মোবারকের আরো যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, সেখানে প্রচুর টর্চার, কাস্টোডিয়াল টর্চার, অর্থাৎ সেখানে প্রায় 700-এর অধিক পুলিশি নির্যাতনের ঘটনার বর্ণনা তারা পেয়েছে। ছিল সেখানকার গণমাধ্যম কার্যত নট ফ্রি হিসাবে ওয়েস্টার্ন মিডিয়া বা ওয়েস্টার্ন যে সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক আছে তারা ট্রিটেড করেছিল, যে তারা বলছিল যে এটা একেবারে ফ্রি না। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল হোসনি মোবারক শাসনকালে, সেটা হচ্ছে যে স্টেট কারাপশন, অর্থাৎ স্টেটের পক্ষ থেকে দুর্নীতিকে এক ধরনের প্রচ্ছন্নভাবে উস্কে দেওয়া। সেটা আপনারা দেখতে পেয়েছেন যে বাংলাদেশের পিএসসিতে কিভাবে চাকরির ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। অর্থাৎ এখানে কিছু কিছু মিল রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ এখানে ছিল যে তারা সশস্ত্র বাহিনীর পাশাপাশি ইন্টেরিয়র মিনিস্টার অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো খুবই শক্তিশালী করেছিল। আপনি দেখতে পারেন যে বাংলাদেশেও যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, যেমন র্যাব, বিজিবি, পুলিশ, এদেরকে এখন যে এত এপিসি, আর্ম, হেলিকপ্টার দেওয়া হয়েছে, সেটার সাথে অনেকটাই মিল রয়েছে। এখন আর কি কি বিষয়, এই বিষয়গুলো তো মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্যও তো আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতার প্রয়োজন রয়েছে। তাহলে কিসের সঙ্গে কোথায় মিল রয়েছে? আমরা এখন তাহরির স্কয়ারের আন্দোলনের দিকে যাই। তাহরির স্কয়ারের আন্দোলনটা হয়েছিল জানুয়ারি মাসের 25 তারিখে 2011 সালে। পুলিশের যে ন্যাশনাল পুলিশ ডে ছিল সেই দিনটাকেই তারা বেছে নিয়েছিল এবং সেই দিনেই তারা পুলিশের যে ব্রুটালিটি সেটা প্রোটেস্ট করার জন্য সমবেত হয়েছিল তাহরির স্কয়ারে। পরবর্তীতে 50,000 লোক সেখানে যোগদান করে এবং তার পেছনে কাজ করেছিল সোশ্যাল মিডিয়াতে যে ধরনের ক্যাম্পেইন সেটা। আমরা দেখতে পেয়েছি যে সোশ্যাল মিডিয়াতে যে ক্যাম্পেইন গত কয়েক সপ্তাহ ধরে চলছে, সেখানে কি কি ধরনের
কন্টেন্টগুলো এসেছে এবং তার প্রেক্ষাপটে ছাত্ররা যে আন্দোলনটা করছিল তার প্রেক্ষাপটে আমরা একটা প্রশ্নে দেখেছি যে ইন্টারনেট শাটডাউন হয়েছে এবং এখন দেখতে পাচ্ছি যে সেই ব্লক আউট টাইমে কি ধরনের ভিডিও এসেছে। এখন আসুন যে মিশরের যে জনগণ, মিশরের যে বৃহত্তর জনগণ, সেই জনগণের কি বিষয় তৎকালীন সময়ে ক্ষোভের সঞ্চার করেছিল। প্রথমেই যদি দেখেন সেখানে হচ্ছে পুলিশের যে ব্রুটালিটি, অর্থাৎ পুলিশের যে বর্বরতা, সেটা মিশরের জনগণকে ভীষণ মাত্রায় ক্ষুব্ধ করে তোলে। তার সঙ্গে রয়েছে যে স্টেট অফ ইমার্জেন্সি, অর্থাৎ আমাদের এখন যে কারফিউ সিস্টেমটা চলছে এটার সাথে অনেকটাই মিল ছিল। মিশরের যে বিভিন্ন জায়গায় স্টেট অফ ইমার্জেন্সি অ্যানাউন্স করা ছিল, সেটাও সেখানকার মানুষ তো বাই বর্ন ইন্ডিপেন্ডেন্ট, ফ্রিডম চায়, তাদের জন্য একটা খুব সংকট সৃষ্টি করেছিল, বিশেষ করে মানসিকভাবে। তারপর হচ্ছে নির্বাচনে ভয়াবহ জালিয়াতি হয়েছিল মিশরে হ্যাঁ না ভোটের মতো ভোট ছিল এবং সেখানে প্রেসিডেন্ট থাকবেন কিনা আপনারা ভোট দিন, এবং সেটাতেও জালিয়াতি হতো। কারণ তা না হলে জনগণ যদি ভোট দেওয়ার পরে যদি তাকে সরে যেতে হয়, সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট সৃষ্টি করবে। আপনি দেখুন 2024 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন এবং 2014 সালের নির্বাচন, এই নির্বাচনগুলোর সাথে যে জালিয়াতির যে অভিযোগগুলো এসেছে, সেটার সঙ্গে মিশরের তৎকালীন যে ভোট নির্বাচনে যে জালিয়াতির, সেগুলোর কিছুটা কি আপনারা মিল নিশ্চয়ই খুঁজে পান। ছিল দুর্নীতির ভয়াবহ অভিযোগ, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে দুর্নীতিটাকে এক ধরনের প্রমোট করা হয়েছিল এবং আপনারা দেখেছেন যে দুর্নীতির কারণে যে সরকারের থাকা আমলা, বড় বড় কর্মকর্তারা যে দুর্নীতির সাথে মানে লেপ্টে গেছেন, সেটা আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে বেনজির আহমেদের বিষয়, সাবেক আইজিপির বিষয় রয়েছে, মতিউরের বিষয় রয়েছে, কয়েকজন এনবিআর এর কর্মকর্তার বিষয় রয়েছে। আমলাদের বিষয়টা খুব বেশি আমরা এখনো পাইনি, বাট এই ধরনের ঘটনাগুলো মিশরেও একইভাবে ঘটেছিল এবং সেটা জনগণকে ক্ষুব্ধ করে তুলেছিল। সেখানে বেকারত্ব একটা ভয়াবহ রূপ নিয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশে বেকারত্বের হারটা যাই সরকার বলুক না কেন, যে মানুষজন এখন যে প্রেক্ষাপটে দাঁড়িয়েছে, তারা ছুটে চলেছে যে ইউটিউবিং করে হোক, অনলাইনে ফ্রিল্যান্সিং করে হোক, তাদের জীবনযাপিকা নির্বাহ করার জন্য, এবং সেই কাজটি এখন চলছে। খাদ্যপণ্যের যে ঊর্ধ্বগতি ছিল, দামের যে ঊর্ধ্বগতি ছিল, সেটা একটা বড়, এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে ঠিক একই রকম ভাবে খাদ্যপণ্যের যে ঊর্ধ্বগতি রয়েছে। আপনি কি পণ্য কিনছেন, কয় টাকা দিয়ে কিনছেন, কোন সবজি আপনি আসলে খেতে পাচ্ছেন, সেই বিষয়টি এখানে রয়েছে। ছিল কম মজুরি। আপনারা জানেন যে গত নভেম্বর মাসে শ্রমিকরা আন্দোলন করেছিল। শ্রমিকদের আন্দোলনে তারা কারোর জন্য বসে থাকে না, কোনো দেশের জন্য বসে থাকে না, তারা জাস্ট সিম্পলি আন্দোলন করে এবং তারা সফল হয়েছে। এবং সেই সফলতা আপনারা বুঝতেই পারছেন যে শুধুমাত্র তাদের সফলতার পাশাপাশি এটা সমাজের অন্যান্য ক্ষেত্রের মানুষগুলো যারা রাস্তায় নামতে পারেনি তাদের ডিউ ওয়েজের জন্য, অর্থাৎ তারা যে ন্যায্য মজুরির জন্য সেটা করতে পারছে না। সাংবাদিকরা খুবই কম পেইড হচ্ছে, বিভিন্ন সেক্টরে যারা চাকরি করছেন তারা খুবই কম বেতন ভাতা পাচ্ছেন। সে বিষয়টি অন্তত আমি সাংবাদিক হিসেবে সেটুকু আমি নিশ্চিত করতে পারি। কর্তৃত্ববাদ, অর্থাৎ কর্তৃত্ববাদ বা একনায়কতন্ত্র যে জায়গাগুলোতে ভয়াবহতা রূপ নেয়, সেটার সাথে আমি বলবো না যে বাংলাদেশে খুব মিল আছে বা মিল নাই, আপনারা সেই বিষয়টা দেখতে পারেন। কর্তৃত্ববাদে যে জিনিসটা হয় যে সবকিছু যা বলেছেন, যা সরকার ব্যবস্থা যেটা বলবে তাই বলবৎ হইবে, এবং আপনারা দেখেন যে কিভাবে হয়েছে গত 5-10 বছরে। এর সাথে যুক্ত ছিল রাজনৈতিক দমন পীড়ন, অর্থাৎ মিশরের তৎকালীন ব্যবস্থায় রাজনৈতিক যে বিরোধী রাজনৈতিক মত, ডিসেন্ট ভয়েস, সবাইকে ভয়াবহভাবে একটা সংকটের মধ্যে তখন ফেলা হয়েছিল। তো এই বিষয়গুলোর সাথে হয়তোবা আপনি বাংলাদেশের অনেক প্রেক্ষাপটের মিল পাবেন। আর একটা ছিল যে দুর্বল অর্থনীতি, যেটা মিশরের যে প্রথম দশক হোসনি মোবারক আসার পরে যে প্রেক্ষাপটে রেখেছিল, তার সঙ্গে পরবর্তী সময়ে কিন্তু ভিন্নতা দেখা গিয়েছে। এবং সেই অর্থনৈতিক দুর্বলতা যে আছে বাংলাদেশে, যে এই মুহূর্তে বিরাজ করছে, নিশ্চয়ই আপনি তার সঙ্গে আপনার জীবন মানের পার্থক্য আপনি বুঝতে পারছেন। আপনি হয়তো আপনি সরকারি চাকরি করছেন, আপনি হয়তো ভালো একটা পরিস্থিতিতে আছেন, কিন্তু সবাই সেই প্রেক্ষাপটে একই রকম একইভাবে আছে, এটা বলা বেশ মুশকিল। এইগুলো পাশাপাশি আসলে তৎকালীন জনগণ কি চেয়েছিল? তৎকালীন জনগণ, মিশরের জনগণ চেয়েছিল যে হোসনি মোবারক সরে যাবেন এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে মিশরে আবার নতুন জাগরণ হবে বা নবজাগরণ হবে এবং মানুষ স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ ফেরত পাবে।
এখন আসুন যে তারা এটা কিভাবে করেছিল সেটা জানার চেষ্টা করি। সেখানকার মানুষ প্রথমেই আইন অমান্য বা সিভিল ডিসঅবিডিয়েন্স এটা শো করে, অর্থাৎ সরকার যে কথা বলছে, অর্থাৎ কারফিউ দিচ্ছে, কারফিউর ভিতরে মানুষ নেমে যাচ্ছে, যেখানে এমার্জেন্সি ঘোষণা করছে সেখানে তারা এটা মানছে না, এই ধরনের কাজ করেছিল। নাগরিক প্রতিরোধ গড়ে তুলেছিল, অর্থাৎ পুলিশ একজনকে ধরে নিয়ে যাচ্ছে, সেখানকার মানুষ তাকে ঠেকাচ্ছে, চাইলেই পুলিশ যে কাউকে যে বাসায় যে কোনো বাসায় দাঁড়িয়ে যাচ্ছে না, তারা আইনের আশ্রয় নেওয়ার জন্য হাইকোর্টে কোর্টে তারা যাচ্ছে। এইগুলো প্রতিবাদ হিসেবে তারা করছিল। তারপরে প্রতিবাদ কর্মসূচি, বিভিন্ন ডেমনস্ট্রেশনের মাধ্যমে আপনারা দেখেছেন যে বাংলাদেশেও অনেকটা একই রকম, শাহবাগে অনেকে দাঁড়িয়ে গেছে, বিভিন্ন চত্বরে তারা দাঁড়িয়ে তারা প্রতিবাদ করছে। আপনারা রেজওয়ানা হাসানের সাম্প্রতিক বক্তব্য শুনেছেন যে তারা বিচার চায়, যে এতগুলো মানুষ মারা গেছে, প্রায় 200-এর অধিক মানুষ মারা গেছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 150 জন মারা গেছে। তো এই যে কম বেশি মানুষ যে মারা গেছে, সব মানুষের তারা বিচার চাইছে, হাইকোর্টের কাছে তারা গিয়েছে। এরপরে হচ্ছে দাঙ্গা, অর্থাৎ সহিংসতা হয়েছে বিভিন্ন জায়গায়। সেই সহিংসতা কিন্তু আপনারা জানেন যে যারা বিক্ষোভকারী ছিল তারাই পরে এক পর্যায়ে সিভিল রেজিস্ট্যান্স তৈরি করেছিল, অর্থাৎ ওইখানে অভিযোগ এসেছিল যে প্লেন ক্লথ, অর্থাৎ সাদা পোশাকে যারা দায়িত্ব পালন করেন তারাই বিভিন্ন জায়গায় ভাঙচুর করে বিক্ষোভকারীদের উপরে দোষ চাপাচ্ছিল, সমাজে এক ধরনের ক্ষমতা গ্রহণ করার জন্য বা সমাজের ব্যবস্থাকে ঠিক রাখার জন্য। ঠিক একইভাবে তখন বিক্ষোভকারীরা যেটা করলো যে তারা সরকারের কোনো স্থাপনায় ভাঙচুর করতে দিবে না, তারা কোনো পাবলিক প্রপার্টিসগুলোকে রক্ষা করবে, এই ধরনের মুভমেন্টে গিয়েছিল। আপনারা ইতিমধ্যে বাংলাদেশে দেখেছেন যে মেট্রো রেল ভাঙার জন্য এই অভিযোগ করা হচ্ছে, কারা ভেঙেছে এটা এখনো পর্যন্ত তদন্তাধীন, কিন্তু তার আগেই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিরোধী দল করেছে, বিরোধী দল বলছে যে তারা করেনি। তো এরকম একটা পথ, এবং সেই ক্ষেত্রে জামাতকে, শিবিরকে অভিযুক্ত করা হচ্ছে। জামাত শিবির আসলে কতটুকু করেছে সেটা হয়তো সময় বা তদন্ত করে, সত্যিকারের যদি প্রকৃত তদন্ত হয় সেটা হয়তো বলে দিবে। এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম, অর্থাৎ অনেকেই সেই সময় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম করা হচ্ছে, এবং অনেক ওয়েল গুমেনের কথা বলা হয় যে তিনি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হিসাবে তখন কাজ করেছিলেন, এবং তিনি ছড়িয়ে দিয়েছিলেন যে কিভাবে কি করতে হবে, কি করা উচিত না, এবং সেটার জন্য উনি গান্ধীবাদী, অর্থাৎ আপনি যতই আমার উপরে আক্রমণ করেন, আমি আমার যে লক্ষ্য সেটা চ্যুতি করার জন্য কোনো ধরনের ভায়োলেন্সে যাব না, অর্থাৎ অহিংস একটি আন্দোলন তারা গড়ে তুলেছিলেন। বাংলাদেশের অনেকেই প্রতিবাদ করছে, বিদেশের থেকে অনেকে এই আন্দোলনে এক ধরনের তথ্য দিয়ে, বক্তব্য দিয়ে এই মুহূর্তে কাজ করছেন। আপনি আল জাজিরাতে যিনি রিসার্চার হিসাবে কাজ করেন, জুলকারনাইন খান সামি, ওনার কথা এখানে উল্লেখ করা যেতে পারে, অনেকটা মিল আপনি এখানে কিন্তু পাবেন। তারা যে কাজটি করেছিল যে 25শে জানুয়ারি 2011 সালকে একটি মাইল ফলক হিসাবে, জনরোষ হিসাবে মার্ক করেছিল, এবং সেটাকেই তারা পরবর্তীতে নিয়ে যায়। এখন হোসনি মোবারকের যে বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিল, সেই আন্দোলনটা সফল হয়েছিল। এখন আমি কি বলতে পারি যে সে সফলতা কি বাংলাদেশেও আসবে কিনা, এটা নিয়ে আমার কিন্তু মানে আই এম বেট ইন ডায়লামা। আমি যে সফল হবে কি, আন্দোলন সফল এটুকু আমি বলতে পারি, আমি কোথায় কোথায় সফল সেটা আপনাদেরকে আমি হয়তো ব্যাখ্যা করে একটা ভিডিওতে বলবো। কিন্তু সরকার এর এই প্রেক্ষাপটটা কি সম্ভব কিনা, যে সরকারের বর্তমান অবস্থাটাকে পরিবর্তন করা সম্ভব কিনা, সেটা নিয়ে আমি আলোচনা করছি, এবং এটা একেবারে বলতে পারেন একাডেমিক একটা ডিসকাশন, এবং ডিসকাশনটা আমি আমার যতটুকু বোঝা পড়া সেটার ভিত্তিতে বলছি। যেমন ধরেন যে তাহরির স্কোয়ারের বিষয়টা ছিল ইটসেলফ ইজ এ ভেরি বিগ ফেনোমেনা, অর্থাৎ একটা ওপেন স্পেস ছিল, সেখানে একটা বৃহৎ স্পেসে আপনি প্রচুর জনসমাগম দেখাতে পারছেন। তাহরির স্কোয়ারের 50,000, 60,000, 1 লাখ লোক সেখানে জড়ো হয়েছে। যখন মানুষ, এটা একটা মানে সাইকোলজিক্যাল ভিজুয়ালাইজেশন আছে, অর্থাৎ আপনি যখন দেখেন যে 500 লোক একটা জায়গায় জড়ো হয়েছে, আপনি তখন নেমে যান, আপনারও মনে হয় যে আচ্ছা 500 লোক যদি করতে পারে তাহলে আমিও সেখানে যেতে পারি। বাংলাদেশের বিশেষত ঢাকার যে প্রেক্ষাপট, ঢাকাতে আপনি এরকম জায়গা খুব কম খুঁজে পাবেন। যে জায়গাগুলো ছিল, অর্থাৎ ধরেন শাহবাগ ছিল, শাহবাগে এরকম এখন আর আপনি পাবেন না, কারণ শাহবাগে উপর দিয়ে মেট্রো রেল চলে গিয়েছে, এবং মেট্রো রেল চলে যাওয়ার পরে এত মানুষকে ক্যামেরা আপনাকে দেখাতে পারবে না একসাথে, যে 20 লাখ লোক বা 5 লাখ লোক বা 2 লাখ লোক বা 3 লাখ লোক, যেটা গণজাগরণ মঞ্চের সময় আপনি দেখেছেন যে একসঙ্গে প্রচুর মানুষ, হ্যাঁ,
2013 সালে গণজাগরণ মঞ্চের সময় দেখা গেছে যে প্রচুর মানুষ একসাথে হয়েছে, তারা লাইট জ্বালিয়েছে, মোমবাতি জ্বালিয়েছেন। এই ছবি আপনাকে ইন্সপায়ার করেছে একটা আন্দোলনের যেতে। ঢাকাতে এরকম জায়গা আসলে খুবই কম। দুটো জায়গা আছে ঢাকাতে এই মুহূর্তে। তার একটি হচ্ছে সংসদ ভবন এলাকা, অর্থাৎ সংসদ ভবনের সামনে। সেই জায়গাটাতে একটা প্রচুর জনসমাগম করার সম্ভাবনা, কিন্তু সেই জায়গাটা ইতিমধ্যে আর্মির কন্ট্রোলে নিয়ে ফেলেছে এবং সেখানে বাংকার বসিয়ে আর্মি বসে আছে। সো আপনাদের পক্ষে এটা সম্ভব না। আর একটা হচ্ছে নয়াপল্টন। নয়াপল্টনটাতে সমস্যা হলো যে এটা বিএনপির ঘাঁটি। সেখানে বিএনপির লোকজন যদি জমায়েত করে, তো সরকার সেই জায়গাটাতে ইতিমধ্যে কন্ট্রোল নিয়ে নিয়েছে। পুলিশ সেখানে কাউকে দাঁড়াতে পারবে না। তার পাশে রাজার বাগ আছে, সেখান থেকে পুলিশ তার অস্ত্র শস্ত্র নিয়ে সে ইয়ে করে দেবে। এবং আপনার মনে আছে যে 28 অক্টোবর যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে কিভাবে কয়েক ঘন্টার মধ্যে সেখান যে বিশাল জনসমাগম সেটাকে পুলিশ সরিয়ে দিয়েছে এবং সেটা সফলভাবে করেছে। যেটা পুলিশ পরে একজন পুলিশ মারা যান, সেটাকে নিয়ে সেটা বিচার হবে কি হবে না, তাতে কি হবে পরবর্তীতে কি জানা গেছে, প্রচুর মানুষ, অর্থাৎ আমি নিজে চোখে যেগুলো দেখেছিলাম যে তখন কারা প্রধান বিচারপতির বাড়িতে ইট পাটকেল মেরেছে বা তার ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করেছে, আর তার প্রেক্ষাপটে কারা গ্রেপ্তার হয়েছেন। প্রায় সেই সময় বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে যে 25,000 লোক গ্রেপ্তার হয়েছিল। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কমন প্লেস আছে, কিন্তু সেটা অলরেডি বুকড এবং সেখানে ঢোকা বা বের হওয়ার প্রক্রিয়াটাও খুব জটিল। অর্থাৎ ঢাকার ভেতরে এরকম কোনো স্পেস নেই যেখানে জনসমাগম হওয়া সম্ভব, যেখানে মানুষজন সহজে যেতে পারে এবং সেই যাওয়ার প্রেক্ষাপটে একটা বিশাল প্রতিরোধ গড়ে উঠতে পারে দীর্ঘ সময়ের জন্য। আমি অন্তত দেখি না। দ্বিতীয় যে কারণে সরকার সফল হতে পারেন, সরকার হচ্ছে তার টপ টায়ারের একটা বড় অংশ হচ্ছে দুর্নীতিগ্রস্ত এবং সরকারের প্রতি তারা ভীষণ লয়াল, কারণ তাদের সন্তান, তাদের বাচ্চা কাচ্চাদের বড় অংশই ধরেন ইউরোপ, আমেরিকা, কানাডা বা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করছেন এবং তারা আপনি নিশ্চিত থাকেন মানে তাদের সন্তানদের যে পড়ার যে খরচ, তাদের সন্তানদের যে মানে স্বাচ্ছন্দ্য, সেটা নিশ্চিত করার জন্য তারা বাংলাদেশের দুর্নীতিটাকে ইনস্টিটিউশনালাইজ করেছেন এবং সেই টাকাটা তারা ওইখানে পাঠানোর ব্যবস্থা করেছেন। আপনারা বেগম পাড়ার গল্প জানেন, আপনারা জানেন যে অনেক অফিসার, যেমন আপনারা জানেন যে মতিউরের ছেলে আমেরিকাতে পড়ে, মতিউরের মেয়ে কানাডাতে থাকেন, যিনি কাস্টমসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। এবং একই রকম অবস্থা ছিল অনেকটাই অন্যান্য কর্মকর্তার ক্ষেত্রে। আমি নিজে আমেরিকাতে থাকার সময় অনেক কর্মকর্তার নাম জেনেছি যারা তাদের সম্পদ এখানে করছেন। স্যাংশন পাওয়ার পরে হয়তো ভিন্নতা আসতে পারে। এবং আপনি জানেন যে ওসিসিআরপি একটা তদন্ত করেছিল, সেই তদন্ত প্রতিবেদনে তারা দেখিয়েছে যে গোলাপ যিনি আওয়ামী লীগের একজন নেতা, তার কি কি প্রপার্টিজ এখন আমেরিকাতে আছে এবং এই প্রপার্টিজগুলো কিভাবে গিয়েছে সেটা কিন্তু ক্লিয়ার না, পরিষ্কার না। আপনি জানেন একজন এমপির কথা, আপনারা জানেন যে ব্লুমবার্গ একটা রিপোর্ট করেছিল এবং যেটা নিয়ে এখন আরো অনেকেই তদন্ত মানে ইনভেস্টিগেশন করছে যে তারা কিভাবে তাদের সম্পদ লন্ডনে রেখেছে। অর্থাৎ যে সমস্ত স্টেবল গণতান্ত্রিক রাষ্ট্র রয়েছে সেখানে তাদের সম্পদ রেখেছে এবং তাদের অর্থাৎ ওই টায়ারটা মানে যে টায়ারটা থিন পলিসি মেকার, এদের একটা বড় অংশই খুবই দুর্নীতির সঙ্গে ইনফ্লিক্টেড এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করাটা খুব সহজে সম্ভব হয়েছে। ফলে আপনি আমি যারা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, তাদের যে সন্তানরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের যে ভবিষ্যৎ, সেটা যেহেতু তাদের অর্থাৎ পলিসি মেকারদেরকে ছুঁয়ে যায় না, ফলে খুবই ডিফিকাল্ট তারা এই কাজটা করবেন। তারা আমাদের কথা ভেবে একটা শান্তিপূর্ণ অবস্থানের দিকে যাবেন। আরেকটি কারণ আমার কাছে মনে হয়েছে যে কারণে আন্দোলনটা আপনারা হয়তোবা দীর্ঘমেয়াদে নাও করতে পারেন, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া কন্ট্রোল। অর্থাৎ আমি চাইলেই ফেসবুক বন্ধ করে দিতে পারি, আমি চাইলেই ইন্টারনেট শাটডাউন করে দিতে পারি। এবং আপনি জানেন যে 18 তারিখে রাত্রে হঠাৎ করে ইন্টারনেট উধাও হয়ে গেল, বিশ্ব থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেল বাংলাদেশ। ইভেন আপনি আপনার পরিবারের কোনো রিলেটিভ যদি আমেরিকা, ইউরোপে থাকে, তারা ফোন পর্যন্ত করতে পারছিল না, মানে একেবারে কাট অফ বলা যেতে। মানে ট্রেডিশনালি আপনাকে পত্রিকা পড়তে হয়েছে, অথবা যে টেলিভিশন আপনার ছিল না, ডিশের লাইন আপনার কাটা ছিল, সেটাকে আপনি রেস্টোর করে আপনি দেখানোর চেষ্টা করে নিজে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছেন এবং দ্যাট ইজ ভেরি কন্ট্রোল
আমি বলবো যে খুবই কন্ট্রোল একটা ইনফরমেশন ইকোসিস্টেমকে আপনি রিসিভ করেছেন। এরপরেও মানুষের জন্য আমি বলতে পারি যে কি কি সম্ভাবনার কারণে যারা বিক্ষোভ করছেন বা যারা মনে করছেন যে একটি আন্দোলন চলমান, সেই আন্দোলনের একটি শান্তিপূর্ণ সফলতা বা শান্তিপূর্ণ উপায় অবলম্বন করা সম্ভব হবে এবং ভবিষ্যতে এটার পরিবর্তন আসবে। সোশ্যাল মিডিয়া ইজ এ ভেরি বিগ প্ল্যাটফর্ম ইজ নাওএডেজ। যে বাংলাদেশের প্রায় 7 কোটি মানুষ শুধু ফেসবুকই ব্যবহার করেন, বাংলাদেশের প্রায় 1.5 কোটি মানুষ ব্যবহার করছেন, 3 কোটি মানুষ ব্যবহার করেন ইউটিউব, বাংলাদেশের প্রায় খুব সামান্য মানুষ ব্যবহার করেন টুইটার। ফলে এই যে সোশ্যাল মিডিয়ার যে একটা ক্ষমতা, সেটা আসলে কিছুটা হলেও আমি মনে করি যে প্রভাব বিস্তার করতে পারে। কারণ অনেক আপনি দেখছেন যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কন্টেন্ট আসছে, যে কিভাবে একটা বাচ্চা ঝুলেছিল, বাঁচার চেষ্টা করেছে, তাকে পুলিশ নিহত করেছে, কিভাবে 5 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, 16 বছরের বাচ্চা, এরা কিভাবে নিহত হয়েছে, সেগুলো আপনারা পত্রপত্রিকায় ইতিমধ্যে জেনেছেন এবং দেখেছেন। সেগুলো আমি আবার বলতে চাই না, কারণ এইগুলো বলে আপনার ইমোশনটাকে উস্কে দেওয়া হবে এবং সেক্ষেত্রে আমি নিজেও প্রসিকিউটেড হতে পারি। কিন্তু যে কারণে সম্ভাবনাটা আছে সেইখানে যদি আপনি দেখেন যে ইয়েস, দ্য senior leadership of different agencies or government official are very much corrupted and loyal to the this regime, but it's a power. But we have seen what the consequences of বেনজির আহমেদ, দ্য এক্স পুলিশ আইজিপি, পুলিশ চিফ, উনি দেখেছেন যে উনি ভাই এত সার্ভিস দিলেন, উনি হেফাজতের সময় উনি দম্ভের সাথে গিয়েছেন, উনি টেররিস্ট অ্যাটাকগুলোকে শক্তিশালী হাত দিয়ে মোকাবেলা করেছেন, কিন্তু হোয়াট হি হ্যাজ অ্যাচিভড ওভার দ্য ইয়ার, তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে এবং এই সরকার থাকাকালীন সময়ে। এবং শুধু সেখানেই না, তাকে স্যাংশন খেতে হয়েছে র্যাবে কাজ করার সময় মানবাধিকার লঙ্ঘনের জন্য, এবং সে স্যাংশন কিন্তু এখন উইথড্র করতে পারেনি সরকার এবং সেটা করতেও পারবে না। ফলে এটা আলটিমেটলি জনগণের জন্য হলেও কাজে দিবে। এইখানে ছাত্রদের যে আন্দোলনটা আছে, সেই আন্দোলনের আমার কাছে মনে হয়েছে একটা খুব পজিটিভ দিক, সেটা হচ্ছে যে তারা গান্ধীবাদী অর্থাৎ অহিংস আন্দোলনটাকে প্রমোট করেছে। তারা যতদিন পর্যন্ত অ্যাটাক হয়নি, তারা কাউকে কোনো ধরনের আক্রমণ করেনি, এবং আপনি দেখবেন যে প্রথম 16 তারিখ পর্যন্ত কোনো ধরনের কোনো ভায়োলেন্স, কোনো এবং পুলিশের আক্রমণ হয়েছে, পুলিশ বসতে দেয়নি, তাও তারা কোনো ভায়োলেন্সে যায়নি। তো এই যে গান্ধীবাদী বা অহিংস যে আন্দোলন, সেইটা হয়তোবা ছাত্রদেরকে একটা সম্ভাবনা দিতে পারে। অর্থাৎ মিশরে যে ছাত্ররা নিজেরাই বিভিন্ন স্থাপনা, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে নিয়ন্ত্রণ করেছিল, এবং সেগুলো কারণ আপনার আমার পকেটের থেকেই আবার রিফারবিশ হবে বা রিপেয়ার হবে। লাইক এখন যদি মেট্রো রেলের কথা বলেন, এই টাকাটা তো আর অন্য কেউ দিচ্ছে না, এটা আমার আপনার ট্যাক্সের টাকা দিয়েই আলটিমেটলি রিপেয়ার হবে। সো এই জায়গাগুলোকে যদি তারা রক্ষা করতে পারেন। তরুণদের ভাবনা আমার কাছে মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ। তরুণদের ভাবনা হচ্ছে যে আপনি দেখেছেন যে কিভাবে তরুণ কর্মকর্তারা, যে কর্মকর্তারা জানেন যে তার এখনো 25-26 বছর চাকরি আছে, তিনি কি অস্ত্র নেওয়ার আগে ভাববেন কিনা। ধরেন যে অফিসার ইতিমধ্যে 20 কোটি বা 30 কোটি টাকা ইনকাম করে ফেলেছেন, তিনি হয়তো চাকরি ছেড়ে দিলে তার কিছুই যায় আসে না, তার ক্ষমতা এগুলো রেখে তিনি আমেরিকা বা ইউরোপে গিয়ে উনি বিদেশে ভালো থাকতে পারবেন। কিন্তু যে তরুণ কর্মকর্তা মনে করছেন যে তার এই দেশে থাকতে হবে, এই দেশে তার পারিবারিক যে অবস্থান তৈরি আছে সেটাকে মেনটেন করতে হয়, এবং 20 বছর পরে সে চাকরি করবেন, সেই কর্মকর্তা জনগণের বিরুদ্ধে গুলি চালাবেন কিনা আমি কিন্তু কিছুটা হলেও সন্দিহান। সামাজিক ঘৃণা, অর্থাৎ আমার কাছে মনে হয় যে সামাজিক ঘৃণা একটা অন্যতম, অর্থাৎ আপনি একটা পুলিশের যে ব্রুটালিটি, বিজিবির যে ব্রুটালিটি আমরা দেখেছি, সেগুলোর প্রতি আপনি ঘৃণা ভেতরে জন্মাচ্ছেন কিনা। অর্থাৎ আপনার ভেতরে যদি ঘৃণা হয়, ক্ষোভ হয়, সেটাকে আপনি ট্রান্সফর্ম করতে যান যদি অহিংস আন্দোলনের মধ্যে দিয়ে, সেইটা কিন্তু একটা ভয়াবহতা রূপ নিতে পারে, যেটা গান্ধী করেছিলেন। অর্থাৎ ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় যাদের উপরে
ইন্ডিয়ান পুলিশ আক্রমণ করছে, ধরে নিয়ে যাচ্ছে, মারছে, পুড়িয়ে মারছে, যেভাবেই করুক, ভাই আপনি মারেন, কিন্তু আমি অহিংসভাবে আন্দোলন করব। আপনি মারছেন, হ্যাঁ, এই জায়গাটা নিয়ে। এবং আপনার এখানে বলে রাখা দরকার, এই ক্ষেত্রে সরকার কি করতে পারে, সরকার ইন্টারনেট বন্ধ করে দিতে পারে, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে এই সরকার ইন্টারনেট দীর্ঘমেয়াদে বন্ধ করবে না, কারণ তাতে সরকারের পপুলারিটি গ্লোবাল অ্যাসপেক্টে যেরকম কমতে থাকবে, আবার তার যে মানুষগুলো চাকরি দিতে পারেনি যাদেরকে, কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশন করার জন্য যারা ফ্রিল্যান্সিং করছে, $10,000-20,000 যারা মাসে ইনকাম করছে, ইন্টারনেট যদি না থাকে, ইন্টারনেট তো বেছে বেছে দেয় না যে রোমিও ইন্টারনেট পাবে, মুগ্ধ পাবে না, মুগ্ধ পাবে রোমিও পাবে না, ব্যাপারটা তো এরকম হয় না, এটা সার্বজনীন একটা প্রসেস। ফলে যারা ফ্রিল্যান্সার তারা যখন ইন্টারনেট না পাবে, রেমিটেন্স আসা বন্ধ হবে। তো রেমিটেন্স আসা বন্ধ হলে আলটিমেটলি হোয়াট উইল হ্যাপেন, আপনার রিজার্ভের উপরে অ্যাটাক করবে এবং আপনার ইকোনমিক যে কলাপস, এটা নিশ্চিত হবে, যেটা পাকিস্তানে আপনি দেখেছেন যে ইকোনমি কিভাবে ড্রাস্টিক্যালি ফল করেছে, এবং তারপরে তারা যে অন্য কারোর কাছ থেকে সেই সময় টাকা পাবে, বিশেষত যে চীন আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, সে যে টাকা কি কতটুকু দিবে সেটা তো সাম্প্রতিক মানে জুলাই মাসে প্রধানমন্ত্রীর সফরের পরে আমরা দেখতে পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গিয়েছিলেন, উনি অনেক আশা নিয়ে গিয়েছিলেন, এবং কি কতটুকু অর্থ উনি পেয়েছেন, কি পেয়েছেন, সে বিষয়গুলো ইতিমধ্যে আমরা জেনেছি। এখন আসেন যে এইটার সঙ্গে, এই প্রেক্ষাপটের সঙ্গে সরকারের আর কি কি ব্যবস্থা আছে। সরকার আসলে কিছুটা নার্ভাস হয়েছিল, এটা আমি অন্তত আমার কাছে মনে হয়েছে, এবং সে কারণে আপনি দেখবেন যে সরকার প্রথমেই আর্মি নামিয়েছে, কারফিউ দিয়েছে 19 তারিখ রাতে, এবং সাথে সাথে তারা পরিস্থিতি মোকাবেলা করার জন্য আর্মির বিভিন্ন ডিপ্লয়মেন্ট। কিন্তু এখানে উল্লেখ করার বিষয় যে উনায় গণভবনকে ট্যাঙ্ক এবং বাংকার বসিয়ে প্রোটেক্ট করার চেষ্টা করা হয়েছে। এটা কেন করা হয়েছে, যেটা ওবায়দুল কাদের বলেছেন যে যদি এরকম না হতো শ্রীলঙ্কার মতো ঘটনা ঘটতো। আসলে শ্রীলঙ্কায় কি হয়েছিল, শ্রীলঙ্কাতে যখন জনরোষ বেড়ে গিয়েছিল, তারা প্রেসিডেন্ট প্যালেস দখল করে ফেলেছিল, ম্যাক্সিমাম জায়গায় আর্মি কোনো গুলি চালায়নি, এবং সেখানে তারা বিক্ষোভ করে সরকার পালিয়ে যেতে বাধ্য হয়, এবং তার পরবর্তী সময় যেটা হয়েছে যে নতুন করে সরকার গঠন করে একটা নতুন করে এখন ইকোনমিক পরিস্থিতিটা স্টেবল করা হয়েছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে কি আসলে এটা সম্ভব? বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আপাতত আমি বিশ্লেষণ করতে চাই না, এবং এটা বিশ্লেষণ করাটা বেশ আত্মঘাতী হবে। কিন্তু যে ভয়টা পেয়েছে 14 দল, সেটা আমি আপনাদের কাছে বলতে পারি। অর্থাৎ জনরোষের মধ্য দিয়ে ইজিপ্টে যে মুরসি এসেছিলেন, অর্থাৎ ইসলামিক 90% মুসলমানের দেশ ইজিপ্ট এবং 90% মুসলমানের দেশ বাংলাদেশ, এই একই রকম যে মুরসি আসার একটা ভয়, অর্থাৎ জামাত আসার একটা যে ভয় সরকারের ভিতরে আছে, সরকার দ্রুত একটা পদক্ষেপ নিয়েছেন, জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। সরকার করেনি, মানে 14 দলের পক্ষ থেকে বলা হয়েছে যে জামাত নিষিদ্ধ করতে হবে, জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। অর্থাৎ তারা যে ভয় পাচ্ছেন, অন্যান্য দল যতটা লিবারেল, ইসলামপন্থী জামাত ইসলাম অনেক শক্তিশালী, এবং তাদের যে মেরিটোরিয়াস একটা সেকশন অফ স্টুডেন্টস এবং তাদের যে লিডারশিপ আছে, সেটাকে সরকার কিন্তু আসলে আমি মনে করি সরকার ভয় পেয়ে তাড়াতাড়ি করে জামাতকে ব্যান করার জন্য রাষ্ট্রের যে রাজনৈতিক দলগুলো আছে, সরকারপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে, তারা তাড়াতাড়ি করে এটাকে ব্যান করার চেষ্টা করছেন। এইটার ভালো মন্দ দিক দুটাই আছে, যে জামাতের সংশ্লিষ্টতা 1971-এর বিষয়টা আমাদের তরুণ প্রজন্মের ভেতরে একটা ক্ষোভ সৃষ্টি আছে ইতিমধ্যে, যে কারণে রাজাকার বলাতে যে ধরনের ক্ষোভ সঞ্চার করেছিল স্টুডেন্টদের ভেতরে। আমি মনে করি এইটার একটা পজিটিভ দিক হবে ভবিষ্যতে, যেটা হচ্ছে যে জামাত, যে আপনি তো কাউকে দেখে বুঝতে পারবেন না, কারো গায়ে তো সিল মারা নেই, অর্থাৎ আপনি শুধু যারা পদে আছে তাদের বিষয়টা জানেন, যে পরোয়ার সাহেব বা XYZ উনি হচ্ছেন জামাতের, কিন্তু জামাতের মানুষগুলো গায়ে তো এখন সিল নাই যে ভাই এই লোকটা জামাত, অর্থাৎ নিষিদ্ধ ঘোষিত, তাহলে জামাতের ব্যানারে সে যাবে না, জামাতের কন্ট্রোলে সে যাবে না। তখন কি করবে? তখন সে সাধারণ মানুষের কাতারেই চলে আসবে,
তার অস্তিত্বের লড়াই। তাহলে সরকার যে প্রক্রিয়াটার ভেতরে যাচ্ছে, সরকার যে তালিকা ধরে ধরে পরবর্তীতে গ্রেপ্তার করবে, সেখানে কিন্তু মানে হিতে বিপরীত হতে পারে, এবং সেই হিতে বিপরীত হওয়াটাই হচ্ছে এই যে ছাত্রদের যে আন্দোলন দীর্ঘমেয়াদে হয়তোবা আরো ইম্প্যাক্ট ফেলছে। এই মুহূর্তে মনে হয় যে আলোচনাটা যে কাজটি সরকার হয়তো করতে পারত, সরকারের যে এগুলো জায়গায় লেভারেজ ছিল, মানে ধরেন প্রকাশ্যে ক্ষমা চাওয়ার যে বিষয়টা ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাকে ক্ষমা করে দিন, বা এরকম তো হয়তো বলবে না যে আমি দুঃখ প্রকাশ করছি, আমি মাপ চাচ্ছি, হয়তো এই চাচ্ছে তারা ছাত্রদের কাছ থেকে, এবং তারা জানে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা তার যে প্রচণ্ড মানসিক শক্তি, সেই শক্তি থেকে তিনি এই কাজটা করবেন না। ফলে যেমন অনেকটা উদাহরণ দিতে পারি যে ভারত ফারাক্কা বা তিস্তার পানি দিবে না, তারা যে যেরকম ভাবে শক্ত একটা অবস্থানে আছে, জানে যে তারা এটা করলে তাদের নিজেদের ক্ষতি হবে, তাই তারা যেরকম করবে না, এটা বাংলাদেশ কখনো অ্যাচিভও করতে পারবে না। ঠিক একইভাবে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটটাও আপনি যদি দেখেন যে প্রধানমন্ত্রী এটা বলবে না, এবং এই আন্দোলনটা আরো সামনে যেতে পারে। কিন্তু যে কাজটা প্রধানমন্ত্রী করতে পারতেন বলে আমার কাছে মনে হয়েছে, যে প্রধানমন্ত্রী এই জনরোষকে প্রশমন করার জন্য উনি ওনার আইজিপিকে সরিয়ে দিতে পারতেন। এই কথাটা আমার জন্য বলাটা বেশ ধৃষ্টতা, বাট আমি যেহেতু এখানে একজন অ্যানালিস্ট হিসেবে আপনাদের সঙ্গে কথাগুলো বলছি, আমার কাছে মনে হয়েছে যে মানুষের যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, যে পুলিশের প্রতি বা পুলিশের কর্মকর্তাদের প্রতি বা অন্যান্য বাহিনী, যেমন আমি ব্যক্তিগতভাবে যদি প্রধানমন্ত্রী হতাম, আমি প্রথমেই পুলিশের প্রধানকে সরিয়ে দিতাম। যতই বলুক যে পুলিশের প্রধান যে 20 তারিখের আগে উনি লাইভ ফায়ার অ্যামুনিশন ফায়ার করা হয়নি, বা যেটাই বলা হোক না কেন, বা পুলিশের গুলিতে সবাই মারা যায়নি, এবং আমি এটার একটা তদন্ত, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা তদন্ত করার চেষ্টা করতাম। মানুষের ভেতরে কিন্তু এখন পর্যন্ত কোনো কারণ নেই, কোনো বিশ্বাস করার কোনো কারণ নেই যে সরকার একটি শান্তিপূর্ণ সমাধান করার চেষ্টা করেছে। আপনার কয়েকটা উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। নাম্বার 1, যে যেভাবে একে ধরে ওকে ধরে পরিবারকে না জানিয়ে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বিভিন্ন আন্দোলনকারী বা আন্দোলনের সমন্বয়ককে, এইটার যে লিগাল একটা রেমেডি আছে, লিগাল যে একটা কনসিকুয়েন্স আছে, পুলিশের কর্মকর্তা এখন তুচ্ছ করছেন। তাহলে এই এই বুস্ট আসলে কে দিবে? অর্থাৎ তাদের ভিতরে কিন্তু আপনি যদি দেখেন নাহিদ বা অন্যান্য যারা আন্দোলন করছে, তারা প্রেস কনফারেন্সে কি সুন্দর করে কথা বলছেন, আর তারা যখন আবদ্ধ হয়ে, অনেকে বলা হয় যে, অনেকে অভিযোগ করেন যে বন্দুকের নলের সামনে তারা যে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন, এই জায়গাটাতে কিন্তু সরকারের সদিচ্ছার ব্যাপক ব্যাপক আমি বলবো যে ব্যাপক অভাব রয়েছে। আবার যে মানুষটি দেখা যাচ্ছে, আমরা নিজে চোখে দেখতে পাচ্ছি, ভিডিওতে খুব পরিষ্কার আছে যে পুলিশ গুলি করছে, আবু সাইদ মারা গেছে, আপনি আবু সাইদের ওইকে পুলিশের কি ব্যবস্থা নিয়েছেন সেটা এখনো পরিষ্কার না। আপনি কেবলমাত্র কিছু টাকা দিয়ে তার পরিবারকে হয়তো সন্তুষ্ট করছেন, কিন্তু তার অন্যান্য বন্ধু, তার সহপাঠী, তাদেরকে আপনি কি বলবেন? এই জায়গাটাতে কোনো পরিষ্কার ব্যাখ্যা নাই। তারা তো ইনসিকিউরিটিতে ভুগতেছে। আপনি এই যে গণগ্রেফতার করছেন, এই গণগ্রেফতারের রেজাল্টটা কি? আপনি তো একটা পরিবারকে ভয়াবহভাবে বিধ্বস্ত করে দিচ্ছেন। তারা জেলখানায় আটকে পচে মরতেছে, তাদের চিকিৎসা কি অবস্থা আমরা জানি না। তো এই জায়গাগুলোতে সরকার যে প্রকৃত পক্ষে একটি শান্তিপূর্ণ জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করছে, আমি অন্তত দেখি না। মানে আমি একজন বাংলাদেশের খুবই ক্ষুদ্র নগণ্য একজন নাগরিক হিসেবে আমি কোথাও এটা দেখি না। আবার দেখেন, যে মানুষগুলো বিশেষ করে সরকার দলীয় যে সমস্ত মানুষগুলো গুলি চালিয়েছে, যে সমস্ত মানুষ পুলিশের পাশে দাঁড়িয়ে গুলি চালিয়েছে, তাদেরকে কি আপনারা গ্রেফতার করা, তাদের বিষয়ে কি কোনো ব্যবস্থা নিয়েছেন? যারা ছাত্রদেরকে আক্রমণ করেছে, ছাত্রীদেরকে লাঞ্ছিত করেছে, তাদের ব্যাপারে কি এখন পর্যন্ত কি হাসান মোল্লার মতো যারা গুলি চালিয়েছে তাদেরকে কাউকে আপনারা গ্রেফতার করেছেন? করেননি। অর্থাৎ সরকারের কোনো সদিচ্ছা কার্যত দেখা যাচ্ছে না যে তারা একটা শান্তিপূর্ণভাবে
এই পুরো প্রক্রিয়াটাকে সমাধান করার চেষ্টা। ওনারা যেটা করছেন যে শাক দিয়ে মাছ ধরা করে, ভাই এটা আদালতের বিষয় ছিল, আদালত সমাধান করে দিয়েছে, আমরা তাড়াতাড়ি করে এটা সমাধান করে ফেলেছি, সেটা বলছেন। ওনারা আর একটা কাজ করছেন যে এই দেখেন বিক্ষোভকারীরা যারা ছিল তারা তো আপনাদের এখন আন্দোলন করার করছে, আপনাদের আর কি চাই ভাই। কিন্তু তারা কিন্তু খুব স্পষ্টভাবে বলেছে যে এইটা আমরা এভাবে চাই নাই। হাইকোর্টের কাজ হাইকোর্ট করেছে বা সুপ্রিম কোর্টের কাজ সুপ্রিম কোর্ট করেছে, কিন্তু এইটা নিয়ে আলোচনা দরকার। ছাত্র স্কুলগুলো খুলবে, তাদের নিরাপত্তা দেওয়া হবে, বিক্ষোভকারী যারা ছিল, বিশেষত ছাত্র আন্দোলনকারী যারা ছিল তাদের নিরাপত্তা দেওয়া হবে, তারা সে দাবিগুলো জানিয়েছে, সেগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই। অর্থাৎ যে আমরা বলি না যে মানে শাক দিয়ে মাছ ঢাকা করা চেষ্টা, সেটাই এখন হচ্ছে। সেই প্রেক্ষাপটে ভবিষ্যতে বাংলাদেশ আসলে কোথায় যে দাঁড়াবে, সে কি মিশরের মতো কোনো সত্যিকার অর্থে গণজাগরণ দেখবে কি দেখবে না, সেটা সময় বলে দিবে। যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমি আপনি দেখছি, একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন আমি আপনি দেখছি, সেই প্রত্যাশা যাতে অব্যাহত থাকে সেই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।